বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা ভালো করেছে তাদেরকে এই অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে নতুন প্রতিযোগী কয়েকজন আমাদের সাথে যোগ দিয়েছে। সবার সাথে পরিচিত হওয়া যাক। আমি কাজী অনিক আরমান। আমি মাতৃকা আরজ মীর। আমি তাহসিন আহমেদ। আমি তাসফিয়া হক নুহা। আমি সাকিব বিন রফিক। আমি সংঘমিত্র সরকার। আমি নিয়ামুন নাসির সাহিত্য। আমি প্রচেতা মজুমদার। আমি সাজিদ মাহমুদ। আমি সঞ্জিম জামান। আমাদের অনুষ্ঠানের 4টি পর্ব। প্রথম পর্বটি হচ্ছে বিজ্ঞান সবখানে। সরাসরি প্রশ্ন, যে কাছের দূরের যে কোনো পরিস্থিতিতে বিজ্ঞান কিভাবে আমরা দেখি সে সম্পর্কে। এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নে 5 নম্বর করে। আমাদের প্রথম প্রশ্নে চলে যাই আমরা। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এবং তার কাছে যে ফ্রান্সের অংশ জুড়ে বিশাল একটা চক্রাকার যন্ত্র আছে। সেখানে এটা একটা কণিকা তরক যন্ত্র, সবচেয়ে বড় কণিকা তরক যন্ত্র, যে ভারী কণিকাগুলোকে বিশেষ করে খুবই শক্তিমান করে দুই দিক থেকে এনে ধাক্কা লাগানো হয়, কলিশন করানো হয়। কলিশন করে অত্যন্ত উচ্চ উত্তাপ সৃষ্টি করা হয়, সর্বোচ্চ 10 লক্ষ কোটি ডিগ্রি পর্যন্ত এটা চলে যেতে পারে। প্রশ্ন হলো, এইরকম উচ্চ উত্তাপ, এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি কেন সৃষ্টি করা হচ্ছে? সাকিব। সূর্যের ভিতরে নিউক্লিয়ার ফিশনের মতো বিষয়গুলো নিয়ে গবেষণার জন্য। সূর্যের ভিতরে মানে নিউক্লিয়ার ফিশনের মতো বিষয়গুলো নিয়ে গবেষণার জন্য। নিউক্লিয়ার ফিশন মোটামুটি আমাদের জানা আছে, এটা তো আমাদের অনেক কৌতূহল আছে, কিন্তু জানা আছে। আরো বৃহত্তর ব্যাপার আছে, আমি সেই বৃহত্তর ব্যাপারগুলো কাউকে। সঞ্জীব। পার্টিকেলের ব্যাপারে জানতে পারি। সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো সম্বন্ধে জানা দরকার আছে, কারণ অনেক পার্টিকেল ভেঙে যায়, নতুন পার্টিকেল আসে। সেটা কিন্তু হাই এনার্জি ফিজিক্স। অনেক হাই এনার্জিতে গেলে এই পরিবর্তনগুলো হয়, এটা একটা দিক সত্য। আরেকটা দিক আছে সাবঅ্যাটমিক পার্টিকেলের সাথেই জড়িত, কিন্তু আরো বৃহত্তর একটা দিক। আমি আবার দিচ্ছি এটা। সাজিদ। পারমাণবিক গবেষণা যেমন না, ঠিক আছে, আমাকে এখানেই থামতে হবে। আসলে মহাবিশ্বের সৃষ্টির মুহূর্ত, বিগ ব্যাং, সে বিগ ব্যাংয়ের সময় যে উত্তাপ, এটা সেই উত্তাপের সাথে তুলনীয়। এটা সাধারণ ফিজিক্সের ঘটনা, কিন্তু নর্মাল উত্তাপের ব্যাপার নয় এটা। তো এটা থিওরি আমাদের কাছে আছে, কিন্তু প্র্যাকটিস তো নেই। আমরা তো আর বিগ ব্যাংয়ে ফেরত যেতে পারছি না। কাজে ওই রকম সিচুয়েশন ক্রিয়েট না করলে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণটা দিতে পারছি না। সাবঅ্যাটমিক পার্টিকেলের কথা যে বলেছে তাকে এটার জন্যে 3 নম্বর দেব। আমরা পরের প্রশ্নে চলে যাই। সারা দুনিয়ায় 8,000-এরও বেশি প্রজাতির পিঁপড়া আছে। পিঁপড়া এমন একটা জিনিস, প্রায় বলতে গেলে এভরি আদার ডে, কদিন পরে পরে নতুন পিঁপড়া আবিষ্কৃত হয়, মানে আইডেন্টিফাইড হয়, তার নাম দেওয়া হয় ইত্যাদি। তো আমাদের দেশে সেভাবে পিঁপড়ার খোঁজ সবাই রাখি না। আমাদের দেশে এ পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে মাত্র 130টা পিঁপড়া। সেই 130টা পিঁপড়ার মধ্যে আমি জানতে চাইব যে প্রধান যে পিঁপড়াগুলো, তাদের নামগুলো জানতে চাইব। প্রধান যে পিঁপড়াগুলো, আমাদের নর্মাল বাংলা নাম বললেই যথেষ্ট, বাংলা বা ইংরেজি নাম সাধারণত। বিষ পিঁপড়া এক ধরনের পিঁপড়া, বিষ পিঁপড়া একটা, আর কালো পিঁপড়া বা কিলার অ্যান্টস এটাও একটা আছে। কালো পিঁপড়াও একটা। এটার ইংরেজি ভার্সন কি জানা আছে? বিষ পিঁপড়া ঠিক জানা নেই, শিওর না। জানা নেই। আমি আবার দিচ্ছি, যদি আরো কেউ 2-1টা বাড়াতে পারো। দেখো, আমরা শুধু যে আমরা আবিষ্কার করি নাই তা না, আমরা নামগুলোও বলতে পারছি না। ঠিক আছে, আমরা সংবাদমিত্রকেই নম্বর দেব। বেসিক্যালি অন্তত 2-3টা তো সে বলেছে। ফায়ার অ্যান্ড বিষ পিঁপড়া, ইংরেজি নামগুলো খুব ইন্টারেস্টিং। কালো পিঁপড়া যেটা বললো সেটা কার্পেন্টার অ্যান্ট, অনেক পেশার সাথে জড়িত আছে। তারা এমন কিছু করে যেটা কার্পেন্টারের। কালো পিঁপড়া, আসলে কালো পিঁপড়ার মধ্যে একটা ভ্যারাইটি আছে যে ডেইয়া পিঁপড়া বলি আমরা। তোমরা নিশ্চয়ই বলো ডেইয়া পিঁপড়া। এই ডেইয়া পিঁপড়াটা মাথা বড়, কামড় চোয়াল আছে, কামড় ভালো করে করে, কিন্তু কামড়টা ব্যথা একটু লাগে, কিন্তু এমন কিছু না। কিন্তু ওই বিষ পিঁপড়া যেটা বললো সেটা সাংঘাতিক, সেটাই জন্য ফায়ার বলে,
যে এটা রিয়েলি টক্সিক জিনিস থাকে, অনেকক্ষণ ধরে এটা জ্বালা যন্ত্রণা হয়। তারপর আছে আমাদের লাজুক পিঁপড়া বলে একটা আছে, অ্যাক্রোব্যাট কেন বলে জানি না, আমরা তো বলি লাজুক। আর আছে মাটির পিঁপড়া, মাটির ভিতরে যে সয়েল্যান্ড বলে, এটা আমাদের দেশে খুব আছে। তাছাড়া খুদে পিঁপড়া বলে একটা আছে, খুব ছোট খুদে পিঁপড়া, এটার ইংরেজি হচ্ছে ফেরাওয়ান্ট। আর যেটার কথা কেউ বলো নাই, যেটা সবাই দেখো, লাল পিঁপড়া। লাল পিঁপড়া, যেটার ইংরেজি হচ্ছে উইভারেন্ট, তাঁতি পিঁপড়া। তাঁতি কেন বলে জানি না, সে বোধহয় কিছু বনে টনে, কিন্তু আমরা বলি লাল পিঁপড়া। তো অতি সাধারণ জিনিস, ছোটবেলার থেকে এগুলোর সাথে কাটাই আমরা, কিন্তু নামগুলো মনে রাখি না। আমরা ওই সঙ্গমের থেকেই নম্বর দিলাম। পরের প্রশ্ন, আমাদের শরীরে মানুষের মস্তিষ্কে 100 কোটির মতো নিউরন আছে, স্নায়ু কোষ। এবং এই যে 100 কোটি রাফলি, এটা আমরা যখন ভ্রূণ ছিলাম মায়ের পেটে তখনও ছিল, ওই 100 কোটিই ছিল, ওগুলোই আছে। তার মানে সংখ্যার দিক থেকে আর বাড়ছে না আমাদের জীবনে, কিন্তু অন্য একটা জিনিস বাড়ে, সংখ্যাটা বাড়ে না, অন্য একটা জিনিস বাড়ে। সেটা কি? আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম বা জায়গোট অবস্থায় ছিলাম, তখন আমাদের শরীরে নটোকোট ছিল। নটোকোটটাই হচ্ছে পরে আমি আমাদের নটকট সম্বন্ধে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি স্নায়ু কোষ যেটা গোড়ার থেকেই আমাদের আছে, সংখ্যাটা আছে, কিন্তু সংখ্যায় আর বাড়ে না। সাকিব, সিন্যাপসের পরিমাণটা বাড়ে। এটার গুরুত্বটা কি? ইলেকট্রোকেমিক্যাল যে রিয়াকশনগুলো হয় সেই ইম্পালসগুলো ট্রান্সপোর্ট করা হয় আর কি। ভেরি গুড, পারফেক্ট আনসার, পারফেক্ট আনসার। 5 নম্বর পাবে। সিনাপসটা কিন্তু চিন্তার ক্ষেত্রে বা আমাদের অনুভূতির ক্ষেত্রে, সিনাপসের এই যে স্নায়ুতে যে সংযোগ, এবং সেটা কেমিক্যাল সংযোগ, তার দরজাটা, সেই দরজা কিন্তু আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং নানান চর্চার সঙ্গে সঙ্গে এই সিনাপস বাড়ে। কাজে চিন্তা শক্তি আমাদের বাড়ে, স্নায়ু কোষ বাড়ে না, কিন্তু চিন্তা শক্তি বাড়ে। আমরা সাকিবকে 5 নম্বর দেবো এটার জন্য। পরের প্রশ্নে চলে যাই। বিমানে খাবার দেয় এবং সেই খাবারের দিকে আমরা তাকিয়ে থাকি, কোন বিমান কোম্পানি ভালো খাবার দেয়। তো আমাদের এখানে কতখানি করে জানি না, কিন্তু বড় বড় বিমান কোম্পানিগুলো বিমান যেটা খাবার সার্ভ করবে সেগুলো বিশেষ ব্যবস্থায় তৈরি করে তারা। তার কারণ হলো বিমানে খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আগের থেকে খাবারের মধ্যে তার জন্য কম্পেনসেশনটা সৃষ্টি করতে হয়। কেন চেঞ্জ হয়ে যায়, স্বাদ কেন চেঞ্জ হয়ে যায়? সাকিব, বিমান যখন অনেক উচ্চতায় উঠে, আমাদের যে মানে রিসেপ্টরগুলো আছে স্বাদ গ্রহণ করার জন্য, সেগুলা ইনঅ্যাক্টিভ হতে থাকে আস্তে আস্তে। সেই জন্য আর কি খাবার। এটা আসলে রিসেপ্টরের দোষ না, দোষটা অন্য জায়গায়। আমি আবার দেখছি এটা। আরমান, মূলত হাই অ্যালটিটিউডে এয়ার প্রেশারটা মানে ভিতরে প্রেশারটা বেড়ে যায়, এই জন্য হচ্ছে আমাদের ব্রেনটা হচ্ছে ঠিকমতো ফুডটাকে হচ্ছে টেস্টটা প্যালেটটা এভাবে কাজ করে না, এই জন্য আমাদেরকে একটু অন্যভাবে খাবারটা আমি ভিতর- আরমানের উত্তরটাই নেব। প্রেশার একটা বড় জিনিস, প্রেশারটাও আর্টিফিশিয়ালি কিছুটা লো প্রেশারে থাকে, কাজে ওতে আমাদের যে স্বাদের যে ব্যাপারগুলো এগুলো এফেক্ট করে, সঠিক জিনিস সঠিকভাবে পাই না আমরা। তো সেটা বিমান কোম্পানির যারা খাবার তৈরি করে তারা জানে, সেটার জন্য কম্পানসেট করে। আরমান 5 নম্বর পাবে এটা। আমরা আজকাল ওয়াশিং মেশিন যখন তৈরি করি, ইন্টেলিজেন্ট ওয়াশিং মেশিন তৈরি করি অনেকটা ইয়ের জন্য, বিশেষ করে আমাদের পরিবেশের ভালোর জন্য। আমরা পানি বেশি খরচ করতে চাই না, সাবান বেশি খরচ করতে চাই না। সে ইন্টেলিজেন্টলি কীভাবে ওয়াশিং মেশিন কাজ করে? সো বেসিক্যালি আমার ওয়াশিং মেশিনে লজিক গেট ইউজ করা হয়। তো লজিক গেট আমার কাজ করে কি, যে আমার ওয়াটার লেভেলটা আমি কতটুকু বাড়াবো, বা আমার কতটুকু ডিটারজেন্ট ইউজ করা হবে, বা সোপ কতটুকু ইউজ সে করা বুঝে হবে। কেমনে? আমার এখানে সেন্সার্স থাকে, মানে ওয়াশিং মেশিনের ভিতরে যে ওয়াল, ইনার ওয়াল, এখানে আমার সেন্সার্স থাকে। ওই সেন্সার্সটা হচ্ছে আমার লজিক গেটের যে লজিক সার্কিট, ওখানে পাঠায় এবং ওখান থেকে প্রসেসিং করা হয়। লজিক সার্কিট মানে এআই আছে, এআই আছে, আর্টিফিশিয়াল বা এআই LLM। দিয়ে সে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, তাকে একটা আমি যদি নিজে করতাম, যেভাবে চিন্তা করতাম, আচ্ছা এটা নিয়েছি, এটা সিল্কের তৈরি, এটাকে কতক্ষণ করব, এটাতে সাবান দেওয়া ঠিক হবে কিনা, এগুলো আমি চিন্তা করতাম। এখন আমি আর চিন্তা করি না, আমি জাস্ট কাপড়টা নিয়ে আর্টিফিশিয়াল চলে যাই। ইন্টেলিজেন্স। তো সেই মেশিন সেই সিদ্ধান্তগুলো নেয়। সংঘমিত্র পুরো নম্বর পাবে, চমৎকার যে ডেসিশন মেকিংটা সে করে। একটা ডেসিশন মেকিং হলো এটার পরিমাণ কি, সে ওজন মেপে ফেলে যে কত পরিমাণে কাপড়, কি কাপড়, সব কাপড় তো একরকম না, এটার মধ্যে সিল্ক কী আছে, সুতি কী আছে, সিনথেটিক কী আছে, সেটা সে ওই দিয়ে বুঝে, ওই যে বলেছে সেন্সার দিয়ে বুঝে। তো কাজেই সাবানের পরিমাণ, পানির পরিমাণ, কতখানি ঘোরাবো তাকে, কতগুলো কাপড় আছে, ওটা ঘোরালে কাপড়ের শেষ, বেশি ঘোরালে
তো আমি ঘোরাবো কম, এই ডিসিশনগুলো সে কিন্তু পারফেক্টলি নিয়ে যায়। সংঘমিত্র 5 নম্বর পাবে এটার জন্যে। আমরা আমাদের পর্বটি শেষ করে ফেললাম, পরের পর্বে চলে যাই যেটা ইতিহাসের পর্ব। এখানেও আমাদের 5টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেক প্রশ্নে 5 করে। প্রথম প্রশ্নটা, সময় মানুষ মাপছে, সময় কিভাবে যাচ্ছে, কতখানি সময়, তার একটা ব্যবস্থা অনেক দিন ধরে, হাজার হাজার বছর ধরে আছে। 13th সেঞ্চুরি 1300 শতকে আমরা যান্ত্রিক ঘড়িটা আবিষ্কার হয়েছে, যেটার মধ্যে গিয়ার মানে যান্ত্রিক গিয়ার থাকে, চাকা থাকে, বা পেন্ডুলামটা পরে এসছে, একটা ওয়েট নিচের দিকে পড়ে, ফলে ঘোরাঘুরি হয়, যেটা ফিজিক্স যেটাকে প্রেডিক্ট করতে পারে এরকম। তাতে সময় মাপার ব্যাপারটাতে কি পরিবর্তন আসলো? প্রশ্ন হচ্ছে এটা, একটা বড় পরিবর্তন আসলো সময় মাপার, সেটা কি? আগেকার সময় আমরা সানডাইল ইউজ করতাম, মানে ইজিপ্টের সময়, মিশরীয় সময়, তো এটার ফলে রাতের বেলা সময় মাপা সম্ভব হতো না। কিন্তু পরবর্তীতে গিয়ার পদ্ধতি আসার ফলে আমরা রাতের বেলা সময়টা ফিজিক্সের যে পেন্ডুলাম হোক বা যে কোনো পদ্ধতিতে হোক আমরা রাতের বেলা সময়টা মাপতে পারতাম। এটা একটা বড় চেঞ্জ, কিন্তু এটা একমাত্র চেঞ্জ না, আরো ব্যাপক কত কিছু চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখব। সাজিদ, পেন্ডুলামের সাহায্যে আমরা সময়ের একটা নির্দিষ্ট ইন্টারভেল মাপতে পারি, যেমন 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড, এরকম ইন্টারভেল অনুসারে আমরা আসলে সময়টাকে এভাবে পরিবর্তন মাপতে পারি। এই জন্য আসলে এই পদ্ধতি আগে পারতাম না কেন? স্যার, আগে সায়েন্স অতটা ডেভেলপ ছিল না, আর বেসিক্যালি সূর্যের সাথে যেহেতু সময়ের একটা কানেকশন আছে, সেই অনুযায়ী আসলে আমরা আগে অতটা ডেভেলপ আগের ছিল না। অসুবিধাটা একটু বুঝিয়ে বলতে হবে। একটা অসুবিধা ও বলেছে, একটা অসুবিধা বলেছে, রাতের বেলায় পারতাম না, সূর্য যদি নির্ভর করি। আর স্যার, কি বিভিন্ন দেশে এই সময়ের একটা চেঞ্জ আসতো আর কি। যেমন কোন দেশে সূর্য প্রায় 24 ঘন্টা থাকে, আবার কোন দেশে সারাদিন মানে সবসময় রাত থাকে, এরকম দেশে আসলে ঠিক সময়টা আছে, আমি সাজিদের মাপাটা কঠিন হয়ে নেব। যায়। সাজিদ মোটামুটি, কারণ অনেক কিছুর উপর নির্ভর করে। শীতকালে একরকম, গরমকালে একরকম। সূর্য তো তারা দিয়ে যদি মাপি, সে রাতের বেলা মাপতে পারি, দিনে মাপতে পারি না। পানির ঘড়ি ছিল, টপ 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 করে ফোঁটা পড়ছে, সেটা ফোঁটার ছিদ্র কি করেছ না করে এগুলো স্ট্যান্ডার্ডাইজ করা খুব মুশকিল। কোথাও ফোঁটা তাড়াতাড়ি ফোঁটা পড়ছে, কোথাও আসতে ফোঁটা, তোমার ফোঁটা কি আমার ফোঁটা কি, এগুলো বলা বড় মুশকিল। হ্যাঁ, এই প্রথম যেটা সাজিদ খুব সুন্দরভাবে বলেছে, স্ট্যান্ডার্ডাইজ করা গেল যে ঠিক একটা গিয়ার কতক্ষণে ঘোরে, একটা পেন্ডুলাম কতক্ষণে ঘোরে, বা একটা গ্র্যাভিটির কারণে একটা ভারী জিনিস কি স্পিডের নিচে নামে, কারণ এগুলো তো ফিজিক্স ঠিক করে দিয়েছে, গ্যালিলিও ঠিক করে দিয়েছে যে কিভাবে এটা নিচে নামবে। তো ফলে স্ট্যান্ডার্ড টাইম যেটা এক দেশের সাথে আরেক দেশের, সারা দুনিয়ার মানুষ টাইম মেলাতে পারলো, এটা একটা বিরাট পরিবর্তন। সময় একটা ফান্ডামেন্টাল জিনিস। কিন্তু তো আমরা নম্বরটা ভাগ করে দেব, আমরা সাজিদকেই বেশি নম্বর দেব 3, প্রথম যে বলেছে রাত দিনের ব্যাপারটা তাকে 2 নম্বর দেব। আমরা পরের প্রশ্নে চলে যাই। 1700 শতকের দিকে মানুষ লম্বা সমুদ্র যাত্রায় গেল। এই লম্বা সমুদ্র যাত্রায় যাওয়া, এর আগে যেত কিন্তু এতদিন একসঙ্গে চলতে হতো না। অভিযান হয়েছে, আমেরিকা আবিষ্কার হয়ে গেছে, নতুন নতুন দেশে যাচ্ছে, একটা প্রবলেম দেখা দিয়েছে। নাবিকদের মধ্যে অসুখ, বিশেষ ধরনের অসুখ, যেটাকে স্কারভি নাম দেওয়া হয়েছে। এই স্কারভিতে নাবিক দুর্বল হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, শরীর ক্ষীণ হয়ে যায়, পরে মারাই যায়। দেখা যায় যে জাহাজের তলায় একেবারে নিচে, ডেকের নিচে অনেক রুগীকে শোয়াইয়ে রাখতে হয়। নাবিক রওনা হয়েছিল 100 জন, শেষে দেখা গেল 20 জন আছে, বাকি 80 জনেই স্কারভি রোগে অনেকে মারাই গেছে। এটার সমাধানটা শেষ পর্যন্ত কিভাবে হয়েছে? আমরা তো জানি যে স্কারভি রোগটা সাধারণত ভিটামিন সি এর অভাবে হয়, আর যেহেতু নৌযানে যাওয়া হতো একটা প্রলং টাইমের জন্য, তাই মানে ফল বা টক জাতীয় খাবার যাতে ভিটামিন সি রয়েছে সেটা আগে সংরক্ষণ করা যেত না। কিন্তু সাইট্রিক অ্যাসিড যেটা, সেটার ফলে আমরা হলো গিয়ে কি বলে ভিটামিন সিটা আমরা পেয়ে থাকি, তাই তারা সাইট্রিক অ্যাসিড সম্পন্ন খাবার বা কোনোভাবে সেটাকে স্টোর করে তারা নিয়ে গিয়েছে যাতে তারা পরে কনসামশনে ব্যবহার করতে পারে। প্রচেতার উত্তর একেবারেই সঠিক, তবে হিস্ট্রিক্যাল ইয়েটা সঠিক পথে আসে নাই, কিন্তু আমি পুরো নম্বরেই ওকে দেব। জিনিসটা দেখা দিয়েছে এভাবে, দূরের পথ, একসাথে হয়তো 30 দিন 35 দিন হয়তো সমুদ্রে থাকতে হচ্ছে, খাবো কি? তো একমাত্র হয়তো লবণ দেওয়া মাংস টাংস, মানে প্রিজার্ভ ফ্রুট, এছাড়া তো নষ্ট হয়ে যাবে, সবজি নষ্ট হয়ে যাবে। আচার বানিয়ে নিচ্ছি,
অথবা পিকল করে নিচ্ছি, এগুলো খেয়ে মানুষকে থাকতে হতো। অথবা জ্যান্ত জিনিস, ভেড়া নিয়ে গেলাম, ওই ভেড়া মেরে মেরে কদিন খেলাম। তো কত আর ভেড়া নেওয়া যায়, তো মানুষের জায়গা হয় না, ভেড়া কি করে নেবো, ভেড়া বা গরু নিয়ে গেলাম বা অন্য প্রাণী। তো এতে হয় কি স্কারবিটা হতো। পরে দেখা গেল নানান টোটকা ওষুধ বেরোলো। কেউ কেউ একজন ক্যাপ্টেন ঠিক করলো, ক্যাপ্টেন কুক দেখছিল যে একটু টাটকা ফলমূল যদি দিতে পারি মনে হয় যে স্কারবিটা কমে যাচ্ছে। আবার তার উপরে আরেকজন বলল যে না, শুধু টাটকা ফল না, একটু টক ফল হলে ভালো হয়, কমলা লেবু, লেবু, কাগজি লেবু, এগুলো খেতে পারলে ভালো হয়। কিন্তু ভিটামিন সি তখন আবিষ্কারই হয়নি। পরে দেখা গেল যে স্কারবিটা এই লেবুর রস খেয়ে খেয়ে স্কারবিটা চলে গেল কিছুটা। পরে আবিষ্কার হলো যে এটা আসলে লেবুর রস টস কিছু না, এটার মূলে রয়েছে ভিটামিন সি, ভিটামিন সি, যেটা প্রচেতা বলেছে 5 নম্বর প্রচেতার জন্য। পরের প্রশ্ন, আমরা আবার এই জাহাজেই থাকি কিছুক্ষণ। জাহাজে তোমার যখন লম্বা পথে, যখন অল্প পথে গেছি তখন কিন্তু জাহাজের ম্যাপ দেখে জাহাজ চালানো কঠিন ছিল না, কারণ অল্প জায়গার ম্যাপ দরকার। তো কাজে ম্যাপ, যে চার্ট বলে জাহাজে, চার্ট দেখে আমরা চলে গেছি। সেখানে স্ট্রেট লাইন এঁকে দিয়েছে, এই জায়গার থেকে এই জায়গায় যাব, স্ট্রেট লাইন এঁকে দিয়েছে, তাতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু যখন দূরের পথে যাওয়া আরম্ভ হলো তখন আসলে তো ওরকম স্ট্রেট লাইনে যাচ্ছে না, আমি তো যাচ্ছি এরকম গোলাকার একটা জিনিসের উপর দিয়ে। যখন আমেরিকা যাচ্ছি তখন তো এরকম গোলাকার জিনিসের মধ্যে। তো কাজেই গ্লোবের উপর করতে গেলে ঠিক আছে, কিন্তু গ্লোবের উপর তো আর চার্ট কাজ করা যায় না, ওটা মাপতে হয়, অ্যাঙ্গেল ঠিক করতে হয়, অনেক কিছু করতে হয়। ফলে উল্টাপাল্টা হচ্ছে, কারণ ফ্ল্যাট জায়গায় যেটা আঁকি সেটা আসল জিনিস না, কিন্তু গ্লোবের মধ্যে কাজও করতে পারছি না, এত বড় গ্লোব তো পাই না। এইটার সমাধান শেষ পর্যন্ত কিভাবে হলো, কে করলো, কিভাবে হলো, বলো সাজিদ বল। ম্যাগনেটিক ফিল্ড এর উপর আমরা আসলে কাজ করে এই দিক নির্ণয়ের না, এটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড নয়, এটা আরবান, আমরা নটিক্যাল মাইলস ইউজ না, করি। এটা নটিক্যাল মাইলের ব্যাপার না, আমরা সমুদ্রে লাইট হাউস ইউজ করে এটা লাইট হাউসের ব্যাপার না। আমি ম্যাপের কথা বলছি, তোমরা ভুল জায়গায় আছো। সঠিক ম্যাপ কি করে তৈরি করা হলো? আমরা গ্লোবের যে ম্যাপটা আছে ওই ম্যাপটাকে আমরা যেটা হচ্ছে গিয়ে লাইক মাঝখানে যে পোর্শনটা সেটাকে আমরা একটু ছোট করে ফেলেছিলাম। ছোট, হ্যাঁ হ্যাঁ, ছোট করেছিলাম, আর মানে যাতে হচ্ছে পুরোটাকে স্কোয়ার করা যায়। লাইক আমরা এটাকে ম্যানিপুলেট করেছিলাম, লাইক মাঝখানের পোর্শনটা ছোট, তার জন্য হচ্ছে গিয়ে আফ্রিকার মতন মহাদেশ অনেক ছোট দেখায় ম্যাপের মধ্যে। এটা কি বলা হয় আসলে, আমরা কি করছি? এটাকে আমরা তুমি অনেক কথা শুদ্ধ বলেছো, কিন্তু কাজটা কি করছি আমরা? এটাকে আমি নোহা নম্বর পাবে এটার জন্য, আমি আরো সুযোগ দেবো। স্যার বেসিক্যালি ম্যাপটাকে মার্কেটিং প্রজেকশনে ফেলা হয়েছে, এই জন্য আমরা এটা মার্কেটার্স প্রজেকশন, ওনার নাম হলো মার্কেটার। উনি একজন ম্যাপ বিশেষজ্ঞ ছিলেন। প্রজেকশনটা হলো একটা গোল জিনিসের প্রজেকশন ফ্ল্যাটে কি করে করা যায়। গোল জিনিস থেকে যে আলো ফেলি, এটা ফ্ল্যাট জায়গায় গিয়ে কীভাবে পড়ে। প্রজেকশন তো যেমন বাতির প্রজেকশন হয় বা সিনেমার প্রজেকশন হয়, এটা সেই প্রজেকশন। সেই প্রজেকশনে মার্কেটার গোল জিনিসকে এনে দিলেন ফ্ল্যাট জিনিসে, তাতে কিছু প্রবলেম হলো, সেই প্রবলেমটা নোহা বলেছে। কাজেই আমি নোহাকে নম্বর দিতে হবে। প্রবলেমটা কি হলো যে মেরু অঞ্চলটা বড় দেখালো, আর নিরক্ষীয় অঞ্চলটা যে ইকুয়েটারের ছোট দেখালো। তাতে চলার কোনো অসুবিধা হলো না, কিন্তু ধারণার অসুবিধা হলো। যখন আমেরিকা আবিষ্কার করলো বা দক্ষিণ আমেরিকার, এগুলো তো নিরক্ষীয় অঞ্চল, তারা এটাকে খুব ছোট জায়গা মনে করতো, মানে হেলাফেলা করতো, ছোট জায়গা, আসলে অনেক বড় জায়গা, কিন্তু এই মার্কেটার্স প্রজেকশনে এটা ছোট হয়ে গেছে। সেটা আবার আরেক প্রজেকশনে এটা ঠিক হয়েছে পরবর্তীকালে। সঞ্জিমকে 3 নম্বর এবং নোহাকে 2 নম্বর। পরের প্রশ্নে চলে যাই। আইনস্টাইন তোমার 1905 সনে অনেকগুলো বড় বড় কাজ করেছেন, একসঙ্গে 3টা সারা জায়গা নিয়ে আবিষ্কার আইনস্টাইন। তার মধ্যে থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল রিলেটিভিটি করেছিলেন একই বছরে 1905। স্পেশাল রিলেটিভিটির একটা অংশ, যেটা সমবেগে যাচ্ছে এরকম, কিন্তু এটাকে জেনারেলাইজ করে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি করতে 10 বছর লেগেছে ওনার। অথচ 1 বছরেরও কম সময়ে উনি স্পেশালটা করেছেন, অথচ জেনারেল করতে 10 বছর লেগেছে। কেন? আরমান, তখন সে কনফিউজ ছিল যে ইউনিভার্স কি এক্সপ্যান্ড করছে নাকি হচ্ছে না, ইউনিভার্স এটা কন্ট্রাক্ট কনফিউশনের ব্যাপার নয়।
জেনারেল থিওরিতে হচ্ছে গিয়ে যে রেফারেন্স ফ্রেমটা ওটা হচ্ছে অ্যাক্সেলারেশনে মুভ করে। তো ওই অ্যাক্সেলারেশনে যে মুভ করে ওই ক্যালকুলেশনটা করার জন্য তার হচ্ছে ক্যালকুলাসের অনেক স্পেশাল জিনিসপাতি তার হচ্ছে গিয়ে এক্সট্রা আবিষ্কার বা হচ্ছে গিয়ে ডিসকভার করতে হয়েছিল, তার জন্য বেশি সময় লেগেছিল। ম্যাথমেটিক্সের প্রবলেম, হ্যাঁ, সঠিক ম্যাথমেটিক্সটা উনি পাচ্ছিলেন না, এবং নর্মাল যে ক্যালকুলাস, নর্মাল যে আমাদের ম্যাথমেটিক্যাল উইপনগুলো আছে সেগুলো দিয়ে, কারণ এখানে স্পেস টাইমের কার্ভেচারটা ইম্পর্টেন্ট, স্পেস টাইমটা বেঁকে যাচ্ছে, নানা রকম জটিলভাবে বেঁকে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু নর্মাল ইউক্লিডিয়ান জ্যামিতির ব্যাপার না, এটা নন ইউক্লিডিয়ান জ্যামিতি লাগবে। হ্যাঁ, নন ইউক্লিডিয়ান জ্যামিতি ছিল, কিন্তু ঠিক সেভাবে আইনস্টাইন ওটা স্টাডি করে নাই। আইনস্টাইন নিজে ওটাতে ততখানি ওনার ক্লাসমেটদের থেকে উনি পরে জেনে নিয়েছিলেন যে নন ইউক্লিডিয়ান রিমেনিয়ান জিওমেট্রি যেটা বলে, সেটা ওনাকে শিখতে হয়েছে আগে, শিখেছেন, ব্যবহার করেছেন। আরেকটা হলো টেন্সর ক্যালকুলাস, টেন্সর বলে একটা বেশ জটিল, এই নন ইউক্লিডিয়ান রিমেনিয়ান জিওমেট্রি এবং টেন্সর ক্যালকুলাস ওনাকে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে, ফলে অনেক সময় লেগেছে। এই জন্যে এটা নোহা পুরা নম্বরে পাবে এটার জন্যে 5 নম্বর। আমরা এটার শেষ ইতিহাসের প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হলো অ্যাসপিরিনকে বলা হয় যে একটা ম্যাজিক আবিষ্কার, ম্যাজিক ওষুধ অ্যাসপিরিন। এই ম্যাজিক ওষুধ কি করে এবং সেটা আসলো কোত্থেকে? অ্যাসপিরিন হচ্ছে বেসিক্যালি আমার ব্লাডকে আরো পাতলা করে দেয়। যখন আমার ব্লাড, যদি আমার কখনো হার্ট অ্যাটাক হয় বা আমার কোনো আমি সেটাও জানতে চাচ্ছি, এই ইতিহাসটা বলতে হবে। আর ব্লাডের ব্যাপারটা যেটা বললে এটা সাম্প্রতিক আবিষ্কার, কিন্তু অ্যাসপিরিন চলছে আজকে বহু বছর ধরে, 100 বছর ধরে। তখন সেটা কি করেছে, কেন এটাকে ম্যাজিক বলা হয়? এটা আগেকার দিনে আমার অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা না, হতো। আমি অন্য কাউকে সুযোগ দেবো এটা। সাজিদ, আমাদের রক্তকে স্টিমুলেট করে অ্যাসপিরিন। না, আমি কি করে সেটাও জানতে চাচ্ছি না, আমি অ্যাসপিরিন কিভাবে আবিষ্কার হলো এবং কেন আবিষ্কার হলো সেটা জানতে চাচ্ছি। আমি আবার দিচ্ছি, অ্যাসপিরিন, অ্যাসপিরিন জিনিসটা কি কেউ বলতে পারবে? এটা কেমিক্যালটা কি? না, ঠিক আছে, এটার জন্য আমি কাউকে নম্বর দিতে পারছি না। অ্যাসপিরিন আসলে উইলো গাছ, উইলো বলে, উইপিং উইলো বলে, ঝুলে থাকে। বিশেষ করে ইউরোপে এটা খুবই পরিচিত একটা গাছ। তার বাকল, তার ছাল চিবুলে ব্যথা কমে। এটা বহুকাল ধরে মানুষ জানে, সুমেরিয়ানরা এটা জানতো, ইরাকের লোকরা সেই 5000 বছর আগে সুমেরিয়ানরা এটা জানতো যে উইলো গাছের বাকল চিবুলে ব্যথা, যে কোনো ব্যথা, হাড়ের ব্যথা কমে যায়। কিন্তু এটা লোকপরম্পরায় জানতো। আধুনিক কালে এসে প্রথম এটার ভিতরে কি আছে, আসলে ছাল তো পুরাটা না, এর মধ্যে কিছু একটা ওষুধ গুণ আছে। এটা কেমিস্টরা এটা ই করলেন এবং প্রথম তারা দেখলেন সেলাসিন বলে একটা জিনিস, সেলাসিন, তারা এটার ইয়েটা মূল ওষুধটা আবিষ্কার করলেন ওই বাকলের মধ্যে। পরে দেখা গেল কেমিস্ট্রাই বের করলো সেলাসিন মানে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড হলো অ্যাসপিরিন। কিন্তু সেই অ্যাসপিরিন ব্যথা কমায়, কিন্তু সাথে সাথে ব্যথা কমাতে মানে সাংঘাতিকভাবে কাজ করে ব্যথার, এই স্যালিসাইলিক অ্যাসিড চমৎকার কাজ করে। কিন্তু এটা যখন আমরা নেব তখন কিন্তু পেটের অসুখ হয়, বমি পায় এবং আলসার হয়, আরও ডেঞ্জারাস ব্যাপার, আলসার হয়ে যায়। তো কাজে এটা ওইভাবে পপুলার হলো, কিন্তু এটা একটা প্রবলেমও রয়ে গেল। আরও সাম্প্রতিককালে 1853 সনে আসল আবিষ্কারটা হলো, যেটা করলেন ফেলিক্স হফম্যান বলে একজন কেমিস্ট, ফেলিক্স হফম্যান। উনি বললেন যে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিটাইল একটা গ্রুপ অ্যাড করা হয় তাহলে ওই প্রবলেমটা আর থাকে না। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটাই হলো সেই ম্যাজিক, যেটাতে কোনো ক্ষতিও হয় না অথচ সব রকমের ব্যথা। আরও পরে আবিষ্কার হলো যে এটা একটা সাংঘাতিক আবিষ্কার, যে এতে হার্ট অ্যাটাক কমে যায়। তুমি যদি যাদের হার্ট অ্যাটাকের ভয় আছে তারা ডেলি অ্যাসপিরিন খেলেই কিন্তু ভয়ের থেকে মুক্ত থাকতে পারে অনেকটা। কাজে এটা রিয়েলি ম্যাজিক কাজ করছে এখন। তো আমরা কাউকে নম্বর দিতে পারলাম না এটার জন্যে, আমরা এই পর্বটি শেষ করে ফেললাম। পরের পর্ব হচ্ছে 26 থেকে 36। এখানে আমরা 10 নম্বর করে প্রত্যেকটাতে থাকবে এবং অনেক পয়েন্টস বলতে হবে যে কীভাবে প্রথম দিকে কি হবে, শেষের দিকে কি হবে,
পুরো জিনিসটা। প্রথম যে বিষয়টাকে আমরা নেব সেটা হলো পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসতে হবে। কিভাবে আসবে? পরীক্ষা পদ্ধতি আমরা জানি যে সবার জন্য প্রায় একই রকম প্রশ্ন তৈরি করা হয় এবং সবাইকে একই রকম পদ্ধতিতে যেতে হয়, কিন্তু সবাই তো সমান নয়। তো তারা নিজেদের মতো করে পার্সোনালাইজ টেস্ট করতে পারে, যেখানে তারা নিজেদের চাহিদা মতো নিজের সাবজেক্ট চুজ করতে পারে এবং নিজেরা যা যা চায় সেভাবে তারা সেই পরীক্ষাটা নিতে পারে। এবং যেহেতু আমরা জানি যে সবাই একই রকম না এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও রয়েছে, তো তাদের জন্য স্পেশালাইজড আলাদা পরীক্ষা বানানো যেতে পারে এবং এটি এআই দ্বারা করা যেতে পারে এবং তাদের নিজেদের ডেটাটা দিলে তা এআই তো পরীক্ষা পদ্ধতিকে বানচাল করে দিচ্ছে, সবাই এআই দিয়ে ফাঁকি দিয়ে পাশ করে যেতে পারে। স্যার এখানে এআইটা মূলত আমরা পার্সোনালাইজ করার জন্য ইউজ করছি, যেন আমরা নিজে পার্সোনালাইজ করে তো লাভ হবে না, এআই ব্যবহার করতে দিলেই তো সে এআই এর কথাকে নিজের কথা বলে চালিয়ে দেবে। স্যার মানে আমরা প্রশ্নটা এআই দিয়ে বানাবো এবং পরীক্ষার্থী এআই ছাড়াই তা সলভ করার চেষ্টা করবে, যেন সে তার নিজের চাহিদা মতো সেই পরীক্ষা দিতে পারে এবং সবার জন্য সেই জিনিসটা পার্সোনালাইজ থাকবে এবং এতে করে সবাই না, আমি যেটা জানি সেটাই জিজ্ঞেস করতে হবে। না স্যার, মানে নিজেরা নিজের চাহিদা মতো কি বলতে চাচ্ছেন? নিজের যেই ফিল্ডে যেতে চাই, অবশ্যই সেই ফিল্ডেই তো আমরা প্রশ্ন করি। সেই ফিল্ডে তার স্পেসিফিক যেই ক্রাইটেরিয়াটা, আমার না এটা খুব বড় পয়েন্ট নয়, আমি অন্য কাউকে সুযোগ দেবো। নোহা, লার্নিং স্পিড এক একজনের এক এক রকম। ধরেন একজন মানুষ হচ্ছে গিয়ে লেসন 10-এ আছে, আরেকজন হচ্ছে লেসন 5-এ আছে, কিন্তু একসাথে যদি এক্সাম নিতে চায় তাহলে সে যতটুকু লেসন বা যতটুকু পড়াশোনা করেছে তার উপরে তার এক্সামিনেশনটা নেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে গিয়ে মুখস্থ বিদ্যা নির্ভরতা যে জিনিসটা, ওইটাকে সরিয়ে হচ্ছে গিয়ে আমরা আরও বেশি ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা যেসব কোয়েশ্চেন আমাদের লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটিসগুলো টেস্ট হয়, সেরকম কোয়েশ্চেন আমরা আরও বেশি অ্যাড করতে পারবো। অ্যান্ড আমাদের কোয়েশ্চেনের যে ইভ্যালুয়েশনটা সেটাও আরও বেশি ভালো হতে পারবে, কারণ অনেকে আছে যে হ্যান্ডরাইটিংয়ের জন্য অনেক সময় মার্কস কম দেয়, যদিও হচ্ছে গিয়ে তার লেখাটা ভিতরে ঠিক আছে। তো অনেক টিচারে এটার জন্য হচ্ছে গিয়ে মার্কস কম দেন। তো যদি হচ্ছে কি আমরা কম্পিউটারাইজড এক্সামগুলো হয় তাহলে তো হ্যান্ডরাইটিংয়ের বিষয় বা ওই বায়াসনেসটা থাকবে না, তো তখন হচ্ছে ইভ্যালুয়েশনটা ফেয়ার হবে। ঠিক আছে, আমার মনে হয় নোহা মোটামুটি সব কথাই বলেছে এবং নোহাকে 10 নম্বরই পাবে, এটার জন্যে খুব ভালো বলেছে। তবে তার কথার মধ্যে দু একটা ফাঁক আছে, যে কম্পিউটারাইজ করতে গিয়েই তো বিপদ হচ্ছে আমাদের, এআই ঢুকে পড়ছে। কম্পিউটারাইজ করলে আমরা হচ্ছে গিয়ে যেরকম এখন মডার্ন যে অনেক ডুওলিঙ্গো এক্সামগুলো হচ্ছে, এগুলো হচ্ছে গিয়ে এক্সাম দেওয়ার আগে আমাদের হচ্ছে গিয়ে পুরো রুমটা স্ক্যান করতে হয়, যাতে করে আর বোঝা যায় যে আশেপাশে কোনো ডিভাইসের হেল্প নিচ্ছে। ঠিক আছে নোহা, আমি তোমাকে থামাচ্ছি। আসলে প্রথম দিকে যে জিনিসটা বলছি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুখস্থের এআই আসার পর আর মুখস্থের কোনো দাম নাই, কারণ এআই নিজেই সব বলে দিতে পারে, এখানে মুখস্থ দিয়ে লাভ নেই। কাজেই আমাদেরকে ক্রিটিক্যাল প্রশ্ন, প্রজেক্ট টাইপের প্রশ্ন, সমস্যা সমাধানের প্রশ্ন, এবং সেটা এমন সমস্যা যেটা এআই বুঝবে না সেরকম সমস্যা দিতে হবে। যেমন আমার গ্রামের সমস্যা যদি আমি দিই, সেটা এআই বুঝবে না, এআই আমার গ্রাম চেনে না। কাজেই আমি যদি স্পেসিফিক্যালি সেটা দিই, বাংলাদেশের একটা পল্লীর কথা, সেটা হতে এআইকে অ্যাভয়েড করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমার কথার মধ্যে আছে কিন্তু সেভাবে বলা হয়নি, সেটা হলো যে আমাদের কিছুটা আগের দিনে ফেরত যেতে হবে, কম্পিউটারকে কমাতে হবে, ডিজিটালাইজ করে আমরা কিন্তু ওই এআই এর খপ্পরে পড়বো। কাজেই ওই খাতার মধ্যে লিখতে হবে, এবং তাই হচ্ছে এখন। 30, 40, 50 বছর আগে আমেরিকায় খাতা উঠে গেছিল, এখন আবার আসছে। খাতার উপরে লেখা, তারপর ক্লাসের মধ্যে লেখা, ভাইবা দেওয়া, এগুলোতে এআই হেল্প করতে পারবে না। ভাইবা দেওয়া, এখন মৌখিক পরীক্ষা কিন্তু এখন একটা সামনের দিনের জন্য মৌখিক পরীক্ষা, এটা মৌখিক পরীক্ষা কিন্তু ছিল, পিএইচডিতে কিন্তু মৌখিক পরীক্ষা দিতে হয়, কিন্তু আমাদের স্কুল কলেজ থেকে চলে গেছিল মৌখিক পরীক্ষা, এখন আবার মৌখিক পরীক্ষাটা আসছে। তো নোহা 10 নম্বরে পাবে এটার জন্য। আমরা পরের চলে যাই। এটা হচ্ছে আর্টের ব্যাপারে, সার্বজনীন আর্ট সামনে কিভাবে আসবে, সবাই যেন আর্টিস্টিক বিষয়ে অংশগ্রহণ করতে পারে, অল্প কয়েকজন মানুষ না, সবাই। আর্ট বলতে আমরা মিউজিক হতে পারে, চিত্র অঙ্কন হতে পারে, ভিডিও বানানো হতে পারে, যে কোনো আর্টিস্টিক সৃজনশীল কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ সামনে কিভাবে হবে। স্যার এটা মূলত দুইটা ফেজ থাকবে।
একটা হচ্ছে আমরা যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডে খুব একটা সুযোগ দিতে পারি না, হয়তো বা ফ্যামিলি বা ক্যারিয়ারের জন্যে, তারা আসলে নিজেদের লাইফটাকে ওইভাবে গুছাই নিতে পারবে ভবিষ্যৎ সময়, যেখানে তারা এই ধরনের শৌখিন জিনিসগুলোতে টাইম দিতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো ডিসকভার করার জন্য অনেক ধরনের নোশন থাকে, যে আপনি আর্টের মধ্যে অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো যেগুলো আছে সেগুলো আসলে একটা ল্যাঙ্গুয়েজ ইন ইটসেলফ। তো এগুলো বোঝার জন্য আপনি এআই এর মাধ্যমে জিনিসগুলো শিখতে পারেন, যার পরবর্তীতে আপনি নিজের ল্যাঙ্গুয়েজটাকে নিজের থেকে আপনি প্রকাশ করতে পারতেছেন, যার ফলে পরবর্তীতে সব ধরনের মানুষই এটা নিজেকে একটা ভাষার মতো প্রকাশ করতে পারবে, যেটা একটা লাক্সারি থাকবে না, বরং একটা সার্বজনীন ভাষা হিসেবে কাজ করবে। আর কিভাবে হেল্প করতে পারি আমরা সবাইকে অংশগ্রহণের জন্য? এর ক্ষেত্রে আসলে হেল্প করার জন্য আছে যে আপনার এই আর্টের মতো জিনিসগুলা এগুলোকে অ্যাক্সেসেবল করার জন্য আপনার মূলত এখন আর্টিস্টিক যে অ্যাপসগুলো আছে, অনেক ধরনের অ্যাপস আছে যেখানে আপনি আপনার ডিভাইসের মধ্যে আর্ট করতে পারবেন, কিংবা এছাড়াও আপনার বিভিন্ন রকম ট্যাবলেট আসতেছে। তো এই জিনিসগুলো মানুষের এই অ্যাপসগুলো কিভাবে তৈরি হবে? এই অ্যাপসগুলো মূলত এখন কোডিংয়ের মাধ্যমে হচ্ছে, মানে এখন স্কেচবুক নামে একটা খুবই পপুলার অ্যাপ আছে, এছাড়া অনেক অ্যাপগুলো আসতেছে যেগুলোর মাধ্যমে সব ধরনের আপনি মানে সব টুলসগুলো অলমোস্ট আছে, আপনি চাইনিজ ঠিক আছে, ব্রাশ আমি থেকে শুরু করে সবকিছু। মোটামুটি অনেক জিনিসই ঠিক আছে। আমি আরেকবার সুযোগ দেব, যদি নতুন কথা যদি আসে সঙ্গমিত্র। আমার সুদূর ভবিষ্যতে যেহেতু আমার টেকনোলজি ডেভেলপ করবে, তো এই কারণে আমার ফ্রি ফ্লো অফ ইনফরমেশন তৈরি হবে, যার কারণে আমার যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে। এবং একই সাথে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমি যে কোনো অবজেক্ট থেকে ইন্সপিরেশন নিতে পারবো, এবং বলতে গেলে আমি 10 বা 12টা বা যে কোনো আমার ইন্সপিরেশন থেকে আমি নতুন ফিউশন তৈরি করে নতুন ধরনের আর্ট তৈরি করতে পারবো, বা নতুন ফিল্ড অফ আমি একটা ক্রিয়েটিভিটি আনতে পারবো, যেটা মানুষের মধ্যে ইন্টারেস্ট জাগাতে পারবে, এবং একই সাথে আমার ক্রিয়েটিভিটি ফ্লারিশমেন্ট আমার হেল্প করবে। উত্তর চমৎকার, দুজনের উত্তর খুব চমৎকার হয়েছে। আমি সমানে সমানে রাখতে চাই, 5 করে দুজনকেই দেব। বিশেষ করে প্রথম যে বলেছে, ও মানুষের অবকাশটা সেরকম হবে, এআই এর কারণেই হবে। মানুষ জীবিকার জন্য কাজ এগুলো কমে যাবে, অবকাশ হবে, মানুষ আর্টিস্টিক হবে, সবাই চাইবে যে আমি আর্ট করি, আমি ফটোগ্রাফি করি, আমি ছবি আঁকি ইত্যাদি। এবং সেখানে টেকনোলজি অ্যাপসগুলোটা, সেই অ্যাপসের বিস্তারিত বলেছে সঙ্গমিত্র। সেটা এআই এর যে এআই নিজেও কিন্তু সৃজনশীল, সে মিউজিক তৈরি করতে পারে, সে এখন তার সাথে আমি ডায়ালগ করব, আমার ক্রিয়েটিভিটি এআই এর ক্রিয়েটিভিটি, সেটা যে কেউ করতে পারে। কত পার্সেন্ট আমি করব, কত পার্সেন্ট প্রথমে হয়তো আমি বেশি করব না, এআই এ করবে, পরে আমি আবার এআই এর থেকে আস্তে আস্তে এগিয়ে যাব। এটা একটা পার্টনারশিপের মতো, সবাই আর্টিস্ট হতে পারবে। চমৎকার বলেছে দুজন, 5 করে পাবে। আমাদের এই পর্ব শেষ হয়ে গেল। আমাদের পরের পর্ব, যেটা ছড়ার পর্ব, লিমেরিক ছড়া। 5 লাইনের কবিতা, নিয়ম আছে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং পঞ্চম লাইন একই ছন্দে, আবার মাঝখানে টিপ্পনী, সেটার কথাও আলাদা, ছন্দও আলাদা। লক্ষ্য করতে হবে এবং সায়েন্সটা এর মধ্যে তুলে ধরতে হবে। সবাই প্রতি লাইনের প্রতি খেয়াল রেখে। প্রথম লিমেরিকটা। পাশাপাশি চেয়ারের সারি, পিছে পিছে গ্রুপগুলো জারি, প্রত্যেকটিতে একটি মৌল বসলেন, কয়েকটি শূন্য দেখে বললেন, চিন্তা নেই নতুন আসবে তাড়াতাড়ি। সঙ্গমিত্র। সো এখানে বেসিক্যালি আমার দিমিত্রি মেন্ডেলেভের আমার পিরিয়ডিক টেবিল নিয়ে বলা হয়েছে, যেখানে শুরুতে তিনি 8টা পিরিয়ড অ্যান্ড 12টা গ্রুপ নিয়ে কাজ করেছিলেন, এবং সেখানে আমার 63টা এলিমেন্ট ছিল, এবং সেই পিরিয়ডিক টেবিলে আমার কিছু জায়গা ফাঁকা ছিল, যেখানে হচ্ছে তিনি অ্যাজুম করেছিলেন যে আমার নতুন এলিমেন্ট আসলে সেই জায়গাগুলো আমার ফিল আপ হয়ে যাবে, এবং 2018 পর্যন্ত ইউপ্যাক হচ্ছে 118টা পর্যন্ত এলিমেন্ট আইডেন্টিফাই করতে পেরেছে। আচ্ছা, প্রথম দিকের কথাটা জোর পাইনি, পাশাপাশি চেয়ারের সারি, পিছে পিছে গ্রুপগুলো জারি। হ্যাঁ, এখানে হচ্ছে আমি বেসিক্যালি আমার মডার্ন পিরিয়ডিক টেবিলের 18টা গ্রুপকে বোঝানো হচ্ছে, যেখানে আমার প্রত্যেকটা গ্রুপ পাশাপাশি আছে, এবং প্রত্যেকটা গ্রুপের আমরা নিজস্ব ক্যারেক্টারিস্টিক জানতে পারি। যেমন গ্রুপ 1 হচ্ছে আমার অ্যালকালি মেটাল, বা গ্রুপ 18 হচ্ছে আমার ইনার্ট গ্যাস মেটাল। ঠিক আছে, উত্তর একেবারেই সঠিক। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবল, যেটা কেমিস্ট্রির প্রাণ, প্রত্যেক কেমিস্ট্রি ক্লাসে পিছনে টাঙানো থাকে পিরিয়ডিক টেবল। সঙ্গমিত্র 10 নম্বরে পাবে এটার জন্য। আমরা পরের লিমেরিকে চলে যাচ্ছি। স্নায়ু বলে বিদ্যুৎ বেগে ধাই, মস্তিষ্ক বলে এত তোর তাড়াহুড়ায় কাজ নাই, কেমিক্যাল ছেড়ে ধীরে লাভ মেরে, চিন্তাকে সংযত করা চাই। সঞ্জীব।
স্যার এখানে আমাদের ব্রেনের ভিতরে নিউরাল নেটওয়ার্ক এবং নিউরনের কানেকশনের কেমিক্যাল কানেকশনটা বোঝানো হয়েছে, যে এখানে বিদ্যুৎ বেগ বলতে বোঝানো হয়েছে যে ব্রেনের ভিতরে নিউরন ইলেকট্রোকেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল স্পিডে প্রবাহিত হয় এবং এটি আমাদেরকে চিন্তা শক্তিকে কেন বলছে এত তাড়ায় কাজ নাই? মেইনলি বোঝানো হয়েছে যে প্রত্যেকটা সিনাপসে গতিটা একটু কমতে থাকে এবং এটি তার সিনাপসের উপর ডিপেন্ড করে এবং এটি যেহেতু একে অপরের সঙ্গে সেটা কি বিদ্যুৎ বেগে যায় সিনাপসের থেকে যেই সিগন্যালটা? ইয়েস অর নো? নো, কারণ স্যার সিনাপসের ওখানে একটু তার বাধা পায় এবং এটি একটু স্লো হয়ে যায়। কিসের গতিতে যায়? স্যার সেটা ইলেকট্রোকেমিক্যাল স্পিডে যায়। কেমিক্যাল স্পিড? ইয়েস স্যার। কেমিক্যাল স্পিড। Yes, sir. ঠিক আছে, আমি নিচ্ছি, পুরোটাই নিচ্ছি। 10 নম্বর পাবে সঞ্জীব। যেখানে তাড়াহুড়ার কাজ নাই মানে এটা স্লো হয়ে যায়। কেমিক্যাল ছেড়ে ধীরে লাফ মেরে, কেমিক্যালটা ছাড়ে হলো সিনাপসে। চিন্তাকে সংযত করা চাই, চিন্তাটা কিন্তু বিদ্যুৎ বেগে হয় না, মানে অনুভূতিটা বিদ্যুৎ বেগে হয় না, কেমিক্যালের বেগে হয়, সেটাই বলার চেষ্টা করা হয়েছে। 10 নম্বর পাবে। আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ হয়ে গেল। আমরা স্কোর বোর্ডটা দেখতে চাই। যারা ভালো করেছে, অপেক্ষাকৃত ভালো করেছে, তারা অবশ্যই আগামী অনুষ্ঠানে আবার আমন্ত্রণ পাবে। সেই সঙ্গে নতুন প্রতিযোগীরাও যোগ দেবে আমাদের সঙ্গে। যারা দেখলেন অনুষ্ঠানটা তাদেরকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।